31 নম্বর পিডিএফ এর হয়েছিল। এখানে দেখো 1 নম্বরটা দেখো, which of the following is the path dependent where use the internal energy p pressure v volume? দুইটা, ভেরি গুড। এখানে দেখো ইউ ইন্টারনাল এনার্জি, সেটা পাথ ডিফারেন্স মানে হচ্ছে দেখো যখন কৃতকার্য হয়, এটাকে যদি ডায়াগ্রাম আকারে দেখো, যখন কৃতকার্য হয় তখন হচ্ছে পিডিবি, একদিকে তুমি যদি প্রেসার বসাও একদিকে ভলিউম বসাও, তাহলে ভলিউমের যে চেঞ্জ হয় সেটা হচ্ছে ডিবি। এই দিয়ে একটা ক্ষেত্রফল যদি তৈরি হয়, তাহলে সেই যে কৃতকার্যটা ডায়াগ্রাম যদি করো তাহলে সেই পথের উপর নির্ভরশীল করছে, ঠিক আছে। কিন্তু এই ইন্টারনাল এনার্জি, প্রেসার, ভলিউম এগুলো কিন্তু কেউ নয়। পিডিবি মানে হচ্ছে কিন্তু ওয়ার্ক ডান, ঠিক আছে, ডিডাব্লিউ। এইটাই একমাত্র হচ্ছে যে তোমার হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, একটা ছোট্ট কোশ্চেন। তাহলে এটা মনে রাখবে, এটা মুখস্থও রাখতে পারো, ব্যাখ্যাটা তোমাদের কাছে ব্যাপার, কিন্তু তুমি এগুলো মনে রাখবে যে একমাত্র ওয়ার্ক ডান যেটা হচ্ছে পিডিবি মানে হচ্ছে ওয়ার্ক ডান। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক ডান, এখানে একটা প্রেসার আছে, তার যদি ভলিউম চেঞ্জ যদি হয় তাহলে এই যে ডিবি চেঞ্জ হলো, তাহলে পি গণিত ডিবি, এটা হচ্ছে ওয়ার্ক ডান, এইটা হয় পাথ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এরপরে আসছে যে 20 গ্রাম অফ আইস at 0 degree melt to the water at 0 degree, the entropy change in this process is latent heat of the water. এটা কেউ করেছো? স্যার অ্যানসারটা মনে নাই, স্যার অ্যানসারটা মনে নাই স্যার। ওখানে ওখানে স্যার কিউটা স্যার কিউ সমান এমএল করে বের করতে হবে, তারপরে স্যার এনট্রপিটা তো স্যার কিউ বাই টি ওইভাবে বেরো। ভেরি গুড, মন্ডল ঠিকই বলেছে। এই যদিও এটা এনট্রপি ব্যাপারটা কেমিস্ট্রি ফিজিক্স দুজনে থাকে, কারণ আমি একটু আগেই বললাম যে কেমিস্ট্রিতে, ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার ওটা যে আমাদের এখানে ফিজিক্সের সঙ্গে রিলেটেড, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, তাহলে সুতরাং এখানে কমনলি পড়া হয়ে যায়, দুটো জায়গায় জোর হয়ে যায়। কেমিস্ট্রি তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে নাম্বার বেশি পাওয়া যাবে, এবার এখানটাও হয়ে যাবে। তাহলে এনট্রপি, চেঞ্জ ইন এনট্রপি বা এনট্রপি, এনট্রপি কোনো নির্দিষ্ট হয় না, সবসময় এনট্রপি চেঞ্জ ইন এনট্রপিটাই বার করতে হয়। হ্যাঁ, এনট্রপিটা চেঞ্জ ইন এনট্রপিটাই, সেটা কি হয়েছে, একটা সিস্টেম আছে, তাই এনট্রপি আমরা জানি যে কোনো একটা সিস্টেম যদি জি কিউ পরিমাণ হিট নেয় বা ছাড়ে, তাহলে যে উষ্ণতায় নিয়েছে, তাহলে এই যে কোয়ান্টিটি হিট নেওয়া বা ছাড়া ডি কিউ বাই টি, এইটাকে, এই যে কোয়ান্টিটিটাকে থার্মোডাইনামিক্সের ভাষায় বলা হয় এনট্রপি, ঠিক আছে, সিস্টেমের এনট্রপি। এবার এনট্রপি একটা নির্দিষ্ট টাইম নয়, একটা সিস্টেমে যখন পরিবর্তন হয় তখন তার চেঞ্জ অফ এনট্রপিটা বার করতে হয়, সেখানে ডেল এস লেখা আছে, ঠিক আছে, চেঞ্জ অফ এনট্রপিটা বার করতে হয়। আবার এই এনট্রপিকে মেজারমেন্ট অফ ডিসঅর্ডার বলা হয়, কোনো সিস্টেমের যে বিশৃঙ্খলা সেটা দ্বারা এই এনট্রপি তার ফিজিক্যাল মিনিং হয়। এনট্রপি ফিজিক্যাল মিনিং হচ্ছে একটা সিস্টেমের যে ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলাটাও এটা দিয়ে মেজারমেন্ট করা হয়। তাহলে আবার ম্যাথমেটিক্যাল ফর্ম হিসাবে এটা বলছে যে ডি কিউ বাই টি। এবার কি হচ্ছে, 20 গ্রামের একটা বরফ 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতেই সেই চেঞ্জ হয়ে গেছে, গলে গেছে, তাহলে কত হিট সে নেবে, তাহলে এটা হচ্ছে তোমার ডি কিউ বলো বা কিউ বলো, এটা হচ্ছে তোমার ল্যাটেন্ট হিট হিসেবে নেবে এম এল, যেহেতু উষ্ণতা একই আছে, তাহলে সেক্ষেত্রে ল্যাটেন্ট হিট, তাহলে হচ্ছে এম এল, তাহলে এমটাও বলা আছে, এলটাও বলা আছে, আর টিটা তো বলা আছে, ঠিক কত ডিগ্রি উষ্ণতাতে সেটাও বলা আছে, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি করে দাও তাহলে ডেল এস সমান হচ্ছে এম এল বাই টি। তাহলে এম বলতে এখানে 20 আছে, এল বলতে 80 আছে, আর টি বলতে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে কেলভিন করে নিতে হবে, কেলভিন স্কেলে 273। তাহলে এই জিনিসটা করলে তোমার উত্তর আসবে তোমার 24.5, এটা আমার খাতায় লেখা আছে 24.5, মানে এখানে এক, কিন্তু তোমাদের যে অপশনে এ বলেই দিই, একগুলোকে এ বলেই দিই, কারণ তোমাদের তো টিচমেন্টে সেটা সেইভাবেই ওঠে। An adiabatic process is also known as, বলো, এটাও এক ধরনের খুব ভালো কোশ্চেন। স্যার আইসোএন্ট্রপিক হবে। কে বললে এটা? আইসোএন্ট্রপিক।
এটা কিন্তু স্যার খুবই ওখানে ভালো স্যার question। কিউটা চেঞ্জ হয় না স্যার, কিউটা চেঞ্জ হ্যাঁ। হয় না, তার মানে ডেল এসটা 0 হবে স্যার, তার মানে S1 সমান S2। অ্যাডিয়াবেটিক প্রসেসের বাংলা মানে হচ্ছে রুদ্ধতাপ প্রসেস। যে প্রসেসে একটা সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, এক জায়গাতে এক জায়গায় যাচ্ছে, কিন্তু বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো হিট সে অ্যাবজর্বও করছে না, কোনো রিজেক্টও করছে না, কিছু করছে না। তার মানে হিটটা সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তার মানে ডেল কিউটা কি হবে? 0 হবে। তাহলে ডেল কিউ 0 হলে যে থার্মোডাইনামিক্সে এই কোশ্চেনে যে প্রপার্টি গুলো দিয়েছে তার মধ্যে দেখো আইসোএন্ট্রপিক মানে dq/t, এটা যদি 0 হয় 0/t মানে যে 0, তাহলে তার এনট্রপিটা সবসময় চেঞ্জ অফ এনট্রপি 0 মানে এনট্রপিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে এনট্রপিটা কনস্ট্যান্ট থাকা মানে কি আইসোএন্ট্রপিক প্রসেস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম যারা করেছো, যারা করোনি তারা কিন্তু দেখে নেবে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসার চান্স বেশি, ঠিক আছে? তারপরেটা বলো। হাফ কেটি স্যার। হাফ কেজি, তাই তো? The mean kinetic energy of a mole of 1 mole of gas per degree স্যার of এখন মোল আছে তো স্যার হাফ আরটি হবে স্যার। হাফ হবে না, বলো বলো বলো, হাফ কে হবে না? স্যার ওখানে মোল আছে বলে স্যার ওই হাফ আরটি হবে। ঠিক, রাইট। তাহলে এটা হচ্ছে ইকুইপার্টিশন এনার্জির যে প্রিন্সিপাল সেইখান থেকে, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ ল যেটা আছে, যে এটা আমি একটু বলে দিই, যে সলিড হোক লিকুইড হোক গ্যাস হোক এর ক্ষেত্রে যখন একটা পার্টিকেল ভাইব্রেশন করে তখন তার এনার্জি যে ডিস্ট্রিবিউশন হয়, যেখান থেকে আমরা মোলার স্পেসিফিক হিট ক্যালকুলেশন করে বার করতে পারি, ডুলং প্যাটিনস ল যেতে পারি, তার প্রাথমিক যেটা হচ্ছে যে প্রত্যেক ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তার যে এনার্জিটা হয় হাফ কে, ঠিক আছে? কে মানে হচ্ছে বোল্টম্যান কনস্ট্যান্ট, কে এর মান হচ্ছে R/N। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গ্যাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে পার ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য। এবার যদি আমরা কঠিন সলিডের ক্ষেত্রে ভাবি, তাহলে সলিড তার মিন পজিশন থেকে 3 দিকে ভাইব্রেশন করে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড, মানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, স্বাধীনতার মাত্রা বাংলাতে বলা হয়, তার 3 হয়। তাহলে সেক্ষেত্রে এনার্জিটা 3 কেজি হয়, এর টোটাল এনার্জি, এটা এভারেজ টোটাল এনার্জি হচ্ছে। এবার এটা তো বলেনি, এটা হচ্ছে মিন কাইনেটিক এনার্জি বার করতে বলছে পার ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে পার ডিগ্রিজ অফ ফ্রিডম কি হচ্ছে? হাফ কেজি। তাহলে হাফ এ মানে হচ্ছে R/N ইনটু টি। কিন্তু কোশ্চেনে একটা জিনিস বলা আছে 1 মোল, তাহলে এই যে মোল, এই অ্যাভোগাড্রো সংখ্যক জিনিসকে মোল বলা হয়, তাহলে এইটা 1 হয়ে যাবে, এটা 1 হলে হাফ আর, তাহলে এটা 4। 5 নম্বরটা এটা করেছো? স্যার ওই বলো বলো। হিট অফ রেডিয়েশনের যে ফর্মুলাটা স্যার, dq/dt সমান কে, ওই যেটা কে এ ডি থিটা বাই ডিএক্স, ওই ফর্মুলাতে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। মনির, আচ্ছা, মনিরুলি সবই বলছে, আর কি আলোচনা কেউ করেনি নাকি? বুঝতে পারলাম মোটামুটি। তাহলে মনিরুল এটা ঠিকই বলেছে, এই প্রবলেমটা করতে হবে যে তোমার কিউ সমান, যেটা আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি যেখান থেকে আসে, যেখানে পড়াগুলো আমরা পড়ি, থার্মাল কন্ডাক্টিভিটি যেখানে কন্ডাকশনে, যেখানে কে এ θ1 মাইনাস θ2 টি বাই তুমি ডি বলো যায়। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট ফর্মে লেখো তাহলে এটাকে ডি কিউ লিখবে। তাহলে রেট অফ যদি হিট ট্রান্সফার হয় তাহলে যেটাতে ডি কিউ বাই ডিটি, এই টিটাকে এখানে চলে এলো ডিফারেন্সিয়েট ফর্মে করে দিলাম, সমান কে এ, তখন এই চেঞ্জ ইন টেম্পারেচারটাকে তুমি ডি থিটা লিখতে পারো, ডি থিটা বাই তুমি যা লিখবে, ডি লেখো, এল লেখো, যা এই ফর্মুলা দিয়ে হবে। তো থিকনেস বলা আছে, ক্রস সেকশন বলা আছে,
ইট ইজ ওয়ান সাইড এত ডিগ্রি, আদার সাইড এত ডিগ্রি, তাহলে θ1 মাইনাস θ2 বলা আছে, 10 ডিগ্রি হয়ে গেল, 110 থেকে 10 বাদ দিলে। থার্মাল কন্ডাক্টিভিটি অফ আয়রনও বলা আছে, এটা বলা আছে। তাহলে সবকিছু যদি বলা থাকে তাহলে dQ/dt এটা হচ্ছে রেট অফ হিট ফ্লো। যেখানেই কথা থাকবে রেট, সেখানে যে টাইম দিয়ে ভাগ। এই ইংলিশ ওয়ার্ডটা রেটের মানে হচ্ছে যে কোয়ান্টিটি তুমি নাও না কেন, রেট অফ চেঞ্জ অফ যখনই বলবে তখন তার মানে টাইম দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে dQ/dt তাহলে এই ফর্মুলায় বসালে কে এর মান বলা আছে, এর মান বলা আছে, d থিটা তো 10 ডিগ্রি হলো, এই কটা বসিয়ে দিলেই এটা অ্যান্সার হবে, অটোমেটিক পেয়ে যাবে। সেটা তো একদম নিউমেরিক্যাল জিনিস, এত বড় কোশ্চেনের একটা একদম এখন তো এগুলো মাধ্যমিকের জিনিস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেটা তুমি পেয়ে যাবে। অ্যান্সারটা কত আছে আমি বলে দিচ্ছি। 3 নাম্বারটা যেটা 2875, 2875 মানে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে অ্যান্সারটা, এটাও তোমার পড়া। ছয়টা বলো। এই এফিসিয়েন্সি বার করা, কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি বার করা কিচ্ছু নয়, T1 T2 দিয়ে দেয় তোমাদের। আরো সোজা কোশ্চেন, এটা সমান কার্নোট যে ইঞ্জিন তার যে এফিসিয়েন্সি, তার ফর্মুলা যদি দেখো 1 মাইনাস T2/T1, বা তোমার এরকমও থাকে T1 মাইনাস T2/T1, অথবা এটাকেও লেখা যায় Q1 মাইনাস Q2/Q1। হ্যাঁ, এখান থেকে Q/T, তারপরে এই এনট্রপির কনসেপ্টটা এই যে মেকানিক্স থেকে এসছে। হ্যাঁ, কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি বার করা। তাহলে এইটা হচ্ছে মাদার ফর্মুলা। তোমাকে অনেক সময় এটাও দিতে পারে, অত এটা আবার Q1 Q2 মানে হচ্ছে ওয়ার্কটা W/Q। তাহলে এত কটা জিনিস, এটা মানেই তো এটা, এটা বা এটা একই জিনিস, বা এই ফ্যাক্টরটা বা এই ফ্যাক্টরটা, এই যে করে দিতে পারে। কিন্তু কিন্তু খুব সোজা কোশ্চেন, একদম এই এফিসিয়েন্সি বার করাই দিয়ে দেয়। ইদানিং কালে একটু কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলেও হতে পারে, তার কারণ হচ্ছে যে যেহেতু এগুলো এখন উচ্চ মাধ্যমিকে ঢুকিয়ে দিয়েছে, তাই তোমার এগুলো একটু চেঞ্জ হতে পারে। তাহলে টিটা কি হচ্ছে সোর্স টেম্পারেচার, T2টা কি হচ্ছে সিঙ্ক টেম্পারেচার, Q1 যেটাকে তাহলে সোর্স যে হিট অ্যাবজর্ব করছে সেটা, আর Q2টা হচ্ছে যেটা রিজেক্ট করছে সিঙ্ক সেটা, আর W2টা হচ্ছে তোমার হচ্ছে কি ওয়ার্কটা। ঠিক আছে, মানে W সমান হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইনটু PdV, যে হিটটা দেয় dQ সমান হচ্ছে dU প্লাস dW। ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হলে এই যে তোমার Q1 মাইনাস Q2 এটা সমান হয়ে যাচ্ছে W, সেখানে W লেখা আছে, অনেক সময় এই ফর্মুলাটাও দেয়। তাহলে এখানে কোশ্চেন যেটা দিয়েছে এফিসিয়েন্সি বার করতে দেয়নি, এফিসিয়েন্সিটা বলা আছে, এফিসিয়েন্সিটা বলা আছে 25%। হ্যাঁ, তার মানে ইটাটা বলা আছে, ইটাটা হচ্ছে 25%, পার্সেন্ট আকারে দেওয়া আছে। তাহলে 25/100 সংখ্যায় করে নিলে মানে হচ্ছে 0.25, যে ইটা। এবার কি বার করতে দিয়েছে, টেম্পারেচার অফ সিঙ্ক মাস্ট বি, মানে T2টা বার করতে। T1টা দিয়ে আছে কত 327 দিয়ে আছে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এটাকে তোমাকে কেলভিন করে নিতে হবে, কেন এগুলো সবই কেলভিন স্কেলে মাপা হয়। T1 সমান হয়ে যাচ্ছে 327 প্লাস 273, দেখো যোগ করলে দেখো কি সুন্দর 600 হয়ে যাচ্ছে, তোমাকে কত সুন্দর হিসাব মিলিয়ে দিয়েছে, তোমার কাটাকাটি করতে সুবিধা হয়। এর 27 73 সব একদম সুন্দর করে দিয়েছে। তাহলে হয়ে যাচ্ছে 0.25 সমান হচ্ছে 1 মাইনাস T2/600, তাহলে T2/600 সমান হচ্ছে 1 মাইনাস 0.25 সমান হচ্ছে 0.75, তাহলে T2 সমান হচ্ছে 0.75 ইন্টু 600, তাহলে দশমিক দশমিক কেটে গেল, তাহলে 75 গণিত 6, 75কে 6 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 450। এটা যে কেলভিনে বেরোলো, যদি কেলভিনে অ্যান্সার দেওয়া থাকে তাহলে সেটা কি অপশন করতে, কিন্তু যদি কেলভিনে অ্যান্সার নেয় তাহলে এখান থেকে 273 বাদ দেবে, তাহলে 273 এখান থেকে যদি বাদ দাও তাহলে 177। আমার যেটা অ্যান্সার লেখা আছে সেটা দেখে বললাম 177, তাহলে 177 অপশন কোথায়, খুবই ইম্পর্টেন্ট। এগুলো
বলো বলছি স্যার ওয়ার্ক ডানটা কি করে বার করতে একবার বলে দিন। কোনটা বলো? এখানে অনেক সময় ওয়ার্ক ডানটা বার করতে বলে, সেক্ষেত্রে কোন ফর্মুলা লিখতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফর্মুলা কটা সব কটা আমি বলে দিই। দেখো এইটা যেটা এফিসিয়েন্সির যে ডেফিনেশন, কার্নোট ইঞ্জিনের যে এফিসিয়েন্সি ডেফিনেশন, তাহলে গোটা জিনিসটা আমাকে একটু বলে দিই, ঠিক আছে? তাতে তোমার একটু দেরি হয় হোক, এটাই আমি আগে বলি। কার্নোট যে সাইকেল, সেই সাইকেলের ক্ষেত্রে যে এফিসিয়েন্সি বার করা হয়, একটা সোর্স থাকে একটা সিঙ্ক থাকে, ঠিক আছে? সোর্সে কিউ পরিমাণ হিট সে নিচ্ছে এবং সিঙ্কের ক্ষেত্রে কিউ টু পরিমাণ হিট ছাড়ছে। তাহলে ওয়ার্ক ডান কত হচ্ছে, যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হয়, তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাই যে আমরা যে পরিমাণ ওয়ার্ক ডান হয় সেটাকে প্রথমে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি বারবার যে পরিমাণ আমরা একটা সিস্টেমে হিট দিই, সেই হিটটা দুটো ভাগে কাজে লাগে। একটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে, বাদ বাকি যেটা হিটটা সেটা তার ওয়ার্ক ডান করে। তাহলে এটা দুই দিকে কোথা থেকে এসছে, যে এনার্জি কনজারভেশন যে ল সেখান থেকে, যে এটি হিট একটা এনার্জি, একটা সিস্টেমে তুমি হিট দিচ্ছ, সেই হিটটা দুই ভাগে ব্যবহার হয়, কিছুটা তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে কাজে লাগে, বাদ বাকি তার ওয়ার্ক ডানে কাজে লাগে। কিন্তু সিস্টেম যদি তোমার আইসোথার্মাল প্রসেসে যায়, কেন এই ডিইউ মানে হচ্ছে সিভিডিটি প্লাস ডিটাউ, এবার যদি তার আইসোথার্মাল প্রসেস ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ না হয়, তাহলে এটা টোটালি তুমি লিখতে পারবে ডিডাব্লিউ। তার মানে যদি তুমি ডিফারেন্সিয়েট ফর্মটা তুলে দাও, তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ। এটা একদম লজিক্যাল থেকেও আসছে যে কিউ ওয়ান পরিমাণ সে হিট নিয়েছে, কিউ টু পরিমাণ সে হিট ছেড়ে দিয়েছে। তাহলে তুমি প্রকৃতি থেকে কিউ ওয়ান পরিমাণ বা কোনো একটা জায়গা থেকে কিউ ওয়ান পরিমাণ হিট নিলে আর কিউ টু পরিমাণ রিজেক্ট করে দিলে, তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু যে হিটটা সেটা ওই সিস্টেমের ভেতরে লাগছে। তাহলে সিস্টেমের ভেতরে হিটটা দুটো কাজে লাগার দরকার ছিল, একটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করা, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান। কিন্তু এখানে যেহেতু আইসোথার্মাল প্রসেস, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি কিচ্ছু হচ্ছে না, টোটালটাই তার কিসে কাজে লাগছে, ওই যে কিউ ওয়ান মাইনাস কিউ টু, হয়তো সে 20 ক্যালোরি তাপ গ্রহণ করেছে, 10 ক্যালোরি তাপ ছেড়েছে, তাহলে 20 মাইনাস 10 মানে 10 ক্যালোরি তাপ সে টোটালি তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে, সরি তার ওয়ার্ক ডানে কাজে লাগছে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়ার্ক ডান করতে, ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু সমান কিউ ওয়ান মাইনাস কিউ। এটা কোনো অসুবিধা নাই, কারণ যে একটা সিস্টেমের ক্ষেত্রে এরকম যদি কিউ ওয়ান পরিমাণ হিট নেয়, যেখান থেকে নিচ্ছে সেটা সোর্স, যেখানে ছাড়ছে সি, তাহলে কিউ ওয়ান পরিমাণ হিট নিচ্ছে, কিউ টু পরিমাণ ছাড়ছে, তাহলে যে হিটটা সে কাজে লাগাচ্ছে সেটা টোটালি তার কাজে লাগছে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে না, সেটা কি হচ্ছে ওয়ার্কের সঙ্গে সমান হচ্ছে। তা হয়ে গেল। এবার এই কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি যে ডেফিনেশন, সেটা বলছে যে কিউ পরিমাণ হিট নেওয়ার ফলে ডাব্লু পরিমাণ কৃতকার্য, কিউ পরিমাণ হিট নেওয়ার ফলে ডাব্লু পরিমাণ কৃতকার্য। তাহলে একক পরিমাণ হিট নেওয়ার জন্য কত কৃতকার্য হবে, ডাব্লু বাই কিউ ওয়ান। এইটাকে বলা হয় এফিসিয়েন্সি, মানে একক হিট নেওয়ার জন্য কত কৃতকার্য করছি সেইটাকে বলা হয় এফিসিয়েন্সি। তাহলে ডেফিনেশন অনুযায়ী, তাহলে এফিসিয়েন্সি মানে সোর্সের হিটটা লাগবে, তাই তো? সোর্সের হিট, ও মানে কিউ ওয়ানটা বলছো? হ্যাঁ, নিচে কিউ ওয়ানটা থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিচে কিউ ওটাই ওয়ানটা থাকবে, বলছি। ঠিক। মানে কিউ ওয়ান পরিমাণ নিচে কাজ করছে, তোমাকে তো কত ছেড়েছে সেটা প্রবলেমের মধ্যে আসছে না, সেটাকে ইনডাইরেক্টলি তুমি বার করতেই পারো, আলাদা কথা। কিন্তু কিউ ওয়ান মানে এটা যন্ত্রের একটা এফিসিয়েন্সি আমি কি করে মাপবো, একটা যন্ত্র মানে সে তুমি তাপ দিচ্ছ, সেটা কাজ দিচ্ছে, সেটার এফিসিয়েন্সি কি করে মাপবো, যে তুমি যন্ত্রতে কিউ ওয়ান পরিমাণ তাপ দিয়েছো, সে ডাব্লু পরিমাণ কাজ করছে। তাহলে আমি যদি 1 ইউনিট তাপ দিতাম, তাহলে কত কাজ করতো, এটা কিন্তু তার দক্ষতা মাপবো, তাহলে ডাব্লু বাই কিউ ওয়ান, এইটা হচ্ছে তার এফিসিয়েন্সি। তাহলে এটা সমান হয়ে গেল ডাব্লু বাই কিউ ওয়ান। তাহলে ডাব্লু জায়গায় লিখে দেবো কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। তাহলে এটা হয়ে গেল এফিসিয়েন্সি ডিফারেন্স। এবার এইখান থেকে আবার আমার কম্পেয়ার করে দেখা যায় এটা কার সঙ্গে সমান হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ। এখান থেকে এন্ট্রপি জিনিসটা আসে। এবার তোমার যেমন যেমন প্রবলেম দেবে, এই প্রবলেমটা থেকেও কোশ্চেন দেয়, এখান থেকে এইটুকু দিতে পারো যে ওয়ার্ক ডান বার করো বা হিট বার করো, দিতে পারো। এখান থেকে যেটা আলাদা, এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট।
এটা করে দাও সাতেরটা। The kinetic energy per unit volume of a perfect gas is equal to, একটা এক্সপ্রেশন বার করেছে, এটা একদম তুমি মুখস্থ রাখতেও পারো। 3/2 পি, হ্যাঁ ঠিক। এটা তোমার একদম কাইনেটিক থিওরি বুঝলেই পারবে যে অনেকগুলো প্রমাণ আছে, তার মধ্যে এটা একটা ওয়ান অফ দা একটা ডিডাকশন আছে, সেখান থেকে তুমি ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো। দ্য কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ এ পারফেক্ট গ্যাস। এটা তুমি সেখানেও মনে রাখতে পারো, আর যদি বলো যে কারেন্ট বার করতে, সেটা করা যাবে। কেন স্যার ওখানে স্যার কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে 3/2 RT আর পিভি সমান RT স্যার, তাহলে স্যার 3/2 পিভি, এবার ইউনিট ভলিউম মানে স্যার ভি সমান 1। ভেরি ভেরি এটা বা তুমি এটা করে করতে পারো যে ভেলোসিটি যেটা জানি আমরা, সেটা যে 3 RT/m, তোমার এ থেকে গতিসূত্র থেকে হবে। এবার কাইনেটিক যে হাফ এম ভি স্কয়ার করে দিলে, হাফ এম ভি স্কয়ার করে দিলে তোমার এটা বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, RT থাকবে, RT-র মান তুমি পিভি বসিয়ে দিলে, সেখান থেকে ভিটা ভাগ করলে এটা পেয়ে যাবে। এটা প্রমাণের মতন তুমি ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, কোনো প্রমাণ করে দেখানোর কোনো ব্যাপার নাই, তুমি এটাকে ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো। যদি বলো যে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, তাহলে আমাকে আবার করে দিতে হবে। At what temperature of a body the Fahrenheit and the Kelvin thermometer scale given the equal numerical value? এটা একদম সেই তোমার মাধ্যমিকের পড়া, এটা পারবে? এটা ফর্মুলা চলে আসবে। বলো স্যার এটা মাধ্যমিকের স্যার, সেলসিয়াস আর কেলভিন ছিল, আর এটা স্যার ফারেনহাইট আর কেলভিন, এটা স্যার 574 হবে। 574 হবে, কিন্তু এগুলো তো মাধ্যমিক লেভেলের জিনিস, তো তোমার না পারার কিছু নাই। হ্যাঁ স্যার, ওই মাধ্যমিকে স্যার একটা প্রশ্ন বারবার আসতো, সেই সেলসিয়াস আর কেলভিনে কত হবে। হ্যাঁ ওটা স্যার -40 ছিল। হ্যাঁ ওটা পুরো তো দেয়, কিন্তু ওটাও দেয় 9, 10-এ ওটাও দেয়, কিন্তু ওটা একদম ইজি হয়ে গেছে বলে ওটা তোমার আর ইয়ে করছে না। তাহলে এটা তোমার সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক, ঠিক আছে? আমরা এইটা ধরো জানি, কেলভিন পর্যন্ত জানি না, তাহলে আমরা তো সেলসিয়াসের সঙ্গে আবার কেলভিনে জানি। সেলসিয়াসের সঙ্গে কেলভিনে কি, এখান থেকে -273 ভাগ দেবো, লিখে দিলাম। সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে কেলভিন আসে, সেলসিয়াস থেকে 273, কেলভিন থেকে 273 বাদ দিলে সেলসিয়াস আসবে, সেই জায়গাটা এখানে লিখে দিলাম। তাহলে এখানে 5-9 m-32। এবার এখানটা কি বলেছে, at what temperature the body Fahrenheit Kelvin scale given equal numerical value, তাহলে এ পার কি সমান, এফ এর জায়গায় কে লিখে দাও, তাহলে এফ এর জায়গায় কে লিখে দিলে দুই দিকে ইকুয়েশন সমান করলে তুমি পাবে 504। আর কিছু তুমি সেলসিয়াস আর ফারেনহাইটের স্কেলের সম্পর্কটাই মনে রাখো, কোনো অসুবিধা নেই, কেলভিনের সঙ্গে মনে রাখতে হবে। আর সেলসিয়াস আর কেলভিন তো জানি, সেটা বসিয়ে দেবো, দুটোকে সমান করবো, তাহলে এটা দিতে পারে। হ্যাঁ ওইটা -40° যেটা বলছো সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে, ওটা একদম পুরো সেই 90 সালের এই কোশ্চেনের মতন হয়ে গেছে। এটা দিতে পারে, এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে বলে এটা দিতে পারে। তোমার মাথা এই যে থার্মোডাইনামিক্সের ব্যাপার তোমাদের কেমিস্ট্রি তো আছে, তাহলে এগুলো একটু দেখ। ঠিক আছে, এই বলবো থাক, তোমরা একটু প্র্যাকটিসটা করো।